তাহলে ক্লাস শেষে আবার আমরা গল্প করব। এখন আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি প্রথম ক্লাসই বলা যায়, এর আগে কিছু বেসিক ক্লাস আমরা করছি, তাই না? বেসিক ক্লাস করছি, আজকে আমরা বইয়ের শুরু থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তো দেখো, তোমাদের 9-10 কিন্তু বই ছিল, জীববিজ্ঞানের একটাই বই ছিল, তাই না? এখানে মনে রাখতে হবে, এখানে বই কিন্তু একটা না, তাই না? অনেকগুলা। যেমন বলা হচ্ছে শুধু ফার্স্ট পার্ট, এই যে ফার্স্ট পার্ট বই, এটাকে প্রথম পত্র বলা হয় জীববিজ্ঞান, তাই না? অনেকে এটাকে বলে বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান, তাই না? তো আসলে এই বইটার নাম বোটানিও না, ফুটানিও না, বুঝতে পারছো? এই বইটা আসলে জীববিজ্ঞান প্রথম পত্রই। এই বইকে তুমি যদি বোটানি বলো তাহলে ভুল হবে, যদি ফুটানি বলো তাও ভুল হবে, উদ্ভিদ বিজ্ঞান বলো তাও ভুল হবে। কেন ভুল হবে এবার আমি বলি। দেখো, এই বইয়ের কোথাও লেখা নাই যে এই বইটার নাম উদ্ভিদ বিজ্ঞান, লেখা আছে? লেখা কিন্তু নাই, ঠিক আছে? তাহলে ভুল কথা বলা যাবে না, ভুল কথা বলা যাবে না, তাই কিনা? কাজে তুমি ভুল কথা বলবা না, ঠিক কিনা? তোমার বই কোথাও লেখা নাই, তারপর তুমি জোর করে কেন বলছো যে এটা উদ্ভিদ বিজ্ঞান অথবা বোটানি অথবা ফুটানি, তাই বলো? কেন বলবো, তাই না? তাহলে বইটার নাম কিন্তু জীববিজ্ঞান প্রথম পত্র। এখন বলতে পারো এখানে তো উদ্ভিদ নেই কথাবার্তা, তাহলে এই বইটার নাম উদ্ভিদ বিজ্ঞান বললে বা কি দোষ ছিল? দোষ থাকতো, কারণ এই বইটার মধ্যে কিন্তু প্রাণী বিজ্ঞানেরও কিছু অংশ এর মধ্যে আছে। তো সেই কারণেই যেমন 11 অধ্যায়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, ওখানে প্রাণী বিষয়েও কিছু কথাবার্তা আছে। তাহলে যে বইটার মধ্যে সবকিছু থাকবে সেটাকে কি তুমি বলতে পারো যে শুধু উদ্ভিদ বিজ্ঞান বলা যাবে? বলা যাবে না, তাই কিনা? তো এই জন্য এই বইটার নাম জীববিজ্ঞান প্রথম পত্র। আর একটা যে বই আছে সেটাকেও তুমি বলতে পারো না প্রাণী বিজ্ঞান অথবা জুলজি অথবা ফুলজি, যাই হোক বলা যাবে না, বলতে হবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। দেখো, এই যে বই, এখানেও দেখো, যদি এটা আমার লেখা বই, লাইব্রেরিতেও পাওয়া যায়, এই বইটার কোথাও কি লেখা আছে? দেখো, প্রাণী বিজ্ঞান লেখা আছে কিনা কোথাও? প্রাণী বিজ্ঞান কিন্তু লেখা নাই। দেখো, এখানে লেখা আছে দ্বিতীয় পত্র, তাই কিনা? জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। তাহলে প্রথম কথা এটা এটা খেয়াল রাখতে হবে, ভুল কথা বলবো না, ঠিক আছে? কে ভুল কথা বললো সেটা অনুসরণ করা যাবে না। তুমি যেটা ডকুমেন্টস পাবা, তুমি সায়েন্সের স্টুডেন্ট, লজিক ছাড়া কোনো কিছু শিখবা না, লজিক জেনে জেনে শিখবা, তাই কিনা? তাহলে এটাকেও তুমি বলতে পারো না যে এটা প্রাণী বিজ্ঞান বই, এটা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বই, ঠিক আছে? তাহলে এখন কথা হলো, এই যে যেমন এটাতেও দেখো আমার লেখা বই, এই যে জীববিজ্ঞান প্রথম পত্র, কোথাও কি তুমি দেখছো যে উদ্ভিদ বিজ্ঞান লেখা আছে? নাই। এই বইটার মধ্যে একই কাহিনী, এর মধ্যে প্রাণী নিয়েও কথাবার্তা আছে, উদ্ভিদ নিয়েও কথাবার্তা আছে, জিনতত্ত্বের অধ্যায়ের মধ্যে আছে কিন্তু, হ্যাঁ, আরো কিছু কিছু জায়গায় আছে। তো এই কারণে এইগুলা কিন্তু বলা যাবে না কোনো বই। দেখো, এটা আমরা আরেকটা লেখকের মানে আমারই আরেকটা বই, সেখানেও দেখো লেখা আছে কি উদ্ভিদ বিজ্ঞান জীববিজ্ঞান প্রথম পত্র। তার মানে হচ্ছে শুধু আমার লেখা বই না, বাজারে যত বই আছে পুরো বই কোথাও লেখা নাই আমাদের কাছে সৌজন্য সব লেখকের বই আসে, বুঝতে পারছো? তো কোনো লেখকের বইয়ে এটা লেখা নাই যে বোটানি ফুটানি এসব কিছু লেখা নাই। হ্যাঁ, জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। তো এখন কথা হলো, বাজারে তো অনেক লেখকের বই, তার মধ্যে আমরা কেন হচ্ছে আবুল হাসান স্যারের বই পড়ি বা পড়াই, কলেজেও পড়ানো হয়, কেন এটা পড়ানো হয়? এর কারণ হচ্ছে যে বোর্ড পরীক্ষাতে অনেক লেখকের বই, ওই যে বললাম ফার্স্ট পার্টে 15টা লেখকের বই, সেকেন্ড পার্টে 17টা লেখকের বই। তো এতগুলো লেখকের বইয়ের মধ্যে থেকে শুধু এই আবুল হাসান স্যারের বই থেকে বোর্ড পরীক্ষায় ধরতে পারো প্রায় 99% কোশ্চেন এখান থেকে আসে, কখনো কখনো 100% কোশ্চেন এই বই থেকেই হয়, বুঝতে পারছো? কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে এই বই থেকে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে যে 80% এখান থেকে কোশ্চেন হয়, বাকি 20% অন্য লেখকের বই থেকে হয়। তো সেটার জন্য তো টেনশন নাই, তোমাদের তো আমি সিট দিয়েছি, তাই না? তো ওই সিটটার মধ্যে সব লেখকের বইয়েরই আছে। হ্যাঁ, যে এটা কিন্তু শুধু প্রথম অধ্যায়ের সিট, দেখো বেশ বিস্তারিত। তো এটা এখানে কিন্তু 5টা লেখকের বইয়ের থেকে করা, যে 5টা লেখকের বই অ্যাডমিশনে আসে। হ্যাঁ, তো 17টা বা 15টা তোমার পড়তে হবে না, যেগুলো অ্যাডমিশনে আসে সেগুলো পড়লেই চলবে। তাহলে টেনশনের কোনো কারণ নাই, আমার যে সিট থাকবে বা আমার এই বইগুলোতেও কিন্তু রেফারেন্স দেওয়া আছে, কোন কোন লেখকের বইয়ের বই থেকে এটা নেওয়া হয়েছে, রেফারেন্স দিয়ে এটা লেখা আছে।
কাজে তোমার হচ্ছে সব লেখকের বই পড়তে হবে না, অ্যাডমিশনের জন্য আমার এই বই আর সিট পড়লেই যথেষ্ট। ঠিক আছে? আর আমরা তো প্রত্যেকটা পরীক্ষাতে যেটা করব সেটা হলো অ্যাডমিশনের কোশ্চেন থাকবে প্রত্যেক পরীক্ষাতে, হ্যাঁ, যে আগামী আজকে ক্লাস হবে আর এর পরের দিন ক্লাস হবে, তারপরে কিন্তু পরীক্ষা, ছোট পরীক্ষা 10 মিনিটের পরীক্ষা, সেখানেও কিন্তু তোমার হচ্ছে যে এমসিকিউ ধরনের পরীক্ষার মেডিকেল অ্যাডমিশন উপযোগী কোশ্চেন বা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন উপযোগী কোশ্চেন 5টা করে থাকবে। মানে এখন থেকে তোমার জন্য প্র্যাকটিস হয় আমাদের পড়াশোনাটা কেমন হবে সেটাই আর কি বলছি তোমাদেরকে। তাহলে এই বইটা আমরা কেন পড়ি, ওই যে বললাম এখান থেকে বেশি কোশ্চেন হয়, তাই তাহলে আবুল হাসান স্যারের বই কিনতে হবে। তুমি বই না কিনলে এই বইটা কিনে ফেলবা। ঠিক আছে? একটা বোর্ডের মতো এটা বই প্রায়, যেহেতু বোর্ড পরীক্ষা এখান থেকে বেশি কোশ্চেন হয়, তাহলে এই বইটা সংগ্রহ করতে হবে। তাহলে দেখো এই বইয়ের শুরুতে যে বিষয়ে আছে সেটা হলো, এই বইয়ের শুরুতে আজকে তো বই হচ্ছে তুমি নিয়ে আসনি, কিন্তু দেখো এই বইয়ে প্রথমের দিকে কিছু অংশ আছে, যেমন হলো যে এখানে দেখো জীববিজ্ঞান প্রথম পত্রের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি দেখতে পাচ্ছ। জীববিজ্ঞান প্রথম পত্রের এটা হলো পৃষ্ঠা নম্বর হলো 6, রোমান সংখ্যাতে 6, রোমান সংখ্যা 6, আরে পেয়েছো রোমান সংখ্যা। তো দেখো এখানে বলা হচ্ছে যে দুইটা অংশে, একটা শিখনফল লেখা আছে আর একটা দেখো লেখা আছে বিষয়বস্তু। পেয়েছো? জবাব পেয়েছো? আচ্ছা, তো শিখনফল আর বিষয়বস্তু বিষয়টা কি দেখো, উপরে কিন্তু লেখা আছে প্রথম অধ্যায় কোষ ও এর গঠন 25 পিরিয়ড। কেন এটা লেখা আছে 25 পিরিয়ড? মানে এই অধ্যায়টা এত বড় যে এই অধ্যায়টা কিন্তু 25টা ক্লাসের মাধ্যমে শেষ করতে হবে। এটা একটা নির্দেশনা যে এই অধ্যায়টা শেষ করতে 25টা ক্লাস লাগবে। মানে এটা এত বড় যে এটা এতগুলা ক্লাসে শেষ করা উচিত, এটা বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে 25টা ক্লাস পেয়েছো না? হ্যাঁ হ্যাঁ 25। আচ্ছা, এখন দেখো শিখনফলে কতগুলা প্রশ্ন, 19টা প্রশ্ন আছে। তো শিখনফলে যে কোশ্চেনগুলো থাকে এগুলো থেকেই সৃজনশীল কোশ্চেন হয় বোর্ড পরীক্ষায়। শিখনফলে যে কোশ্চেন ওখান থেকে সৃজনশীল কোশ্চেন হয় বোর্ড পরীক্ষায়। আর বিষয়বস্তুগুলো মূলত এমসিকিউর জন্য, তবে এমসিকিউ দুই জায়গা থেকেই হতে পারে। তাহলে বাম দিকে যেটা শিখনফল, এখান থেকে সৃজনশীল কোশ্চেন হয়। তার মানে তোমার পড়া শেষে এগুলা সম্পর্কে ধারণা যেন থাকে এরকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো প্রথম অধ্যায়। তাহলে আমরা প্রথম অধ্যায়ে আসছি। এখন এমসিকিউর জন্য তো সবই করতে হয়, সিলেবাসের অংশ বিশেষ। এখন দেখো আমরা এবার চলে আসি শিখনফলে বলে সূচিপত্র, সেটা লাগবে না, সরাসরি কোষ ও এর গঠন। প্রথম অধ্যায় দেখো কোষ ও এর গঠন। বুঝছো? আচ্ছা, তো কোষ ও এর গঠনে প্রথমে যেটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কোষ বা সেল কে প্রথম আসলে আবিষ্কার করেন রবার্ট হুক। তাইতো রবার্ট হুক? রবার্ট হুক 1665 সাল সহ। এটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে 15 সালে আসছিল, 15-16 সেশনে, যে কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন, এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল কত সালে কোষ আবিষ্কার হয়। তার মানে সাল, বৈজ্ঞানিকের নাম দুটাই মনে রাখতে হবে। তাহলে তোমাদের কিন্তু বই আনতে হবে। কেন আরো? কারণ বইয়ের আমি হচ্ছে এমসিকিউ দাগাবো এবং বিগত কোন সালে বোর্ড পরীক্ষায় বা কোন সালে হচ্ছে মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে আসছে সেগুলোও এখন থেকে তোমরা দাগে দাগে পড়বে। কারণ মনে রাখতে হবে তোমাদের ইন্টারমিডিয়েট পড়াশোনা কিন্তু অ্যাডমিশনের উপযোগী, মানে অ্যাডমিশনের কথা মাথায় রেখেই করতে হবে। এসএসসি তো সেটা ছিল না, কিন্তু এখানে হলো অ্যাডমিশনের কথা মাথায় রেখে। সেই জন্য এখন থেকে তোমাকে অ্যাডমিশনে কেমন কেমন কোশ্চেন হয়েছে সেগুলো এখনই বইয়ে বইয়ে দাঁড়াই দিতে হবে। এই জন্য বই লাগবে। তাহলে আমরা বইয়ে লাইন বাই লাইন পড়বো, কোনটা এমসিকিউর জন্য, কোনটা কোন সালে আসছে না আসছে, এগুলো আমরা করে ফেলতে পারবো একসাথে, তাই না? তাহলে দেখো এইটা 1665 সাল, আর হচ্ছে মনে রাখতে হবে রবার্ট হুক। এটা দেখো যে বোর্ড পরীক্ষায় আসছিল এমসিকিউর জন্য 2015 সালে বোর্ড পরীক্ষা আসছিল, কোন বিজ্ঞানী আবিষ্কার করেন হলো কোষ, এটা আসছিল। তার মানে এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন কোষ আবিষ্কারের আগে কিছু ইতিহাস আছে। হ্যাঁ, সেই ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। যে ইতিহাসটা হলো এই, যে রবার্ট হুক প্রথমে সে কিন্তু বৈজ্ঞানিক ছিলেন না,
যারা আসলে আবিষ্কার করছে প্রথমেই তো কেউ জন্মগ্রহণ করে তার বৈজ্ঞানিক হয় না, তাই না? পরে বৈজ্ঞানিক হয়, ঠিক কিনা? তোমরা আহ, বৈজ্ঞানিক যে হবে না তার গ্যারান্টি নেই, তোমরা অনেক বড় ডাক্তার হতে পারো, তাই না? তোমরা দেখা যাচ্ছে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছ, বিমানে করে ঘুরে বেড়াচ্ছ। তোমরা তোমাদের ভাগ্যে কি আছে? ভাগ্যে কি আছে বলতে ভাগ্য চেষ্টার মাধ্যমে হয়, তাই না? কারণ মানুষের সকল কিছু ভবিষ্যৎ এটা কি আল্লাহর কাছে সবই বর্তমান না? আল্লাহর কাছে সবই বর্তমান। আল্লাহ জানে যে তুমি কতটুকু পড়াশোনা করবা, তার ওই পড়াশোনার কর্মের উপরে তোমার ফলাফলটা কি দেওয়া উচিত সেই অনুযায়ী আল্লাহ কিন্তু সিল মেরে যায়। হ্যাঁ, তোমার ভাগ্যে। যেমন একটা টিচার পড়াশোনা দেখে বুঝতে পারে যে তখন রাগ করে বলে তুই ফেল করবি, মানে কি ওর অবস্থা বুঝে, কিন্তু স্যার বলেছে তাই ফেল করছে তা তো না, তাই না? তাহলে নিজের চেষ্টার উপরে ভিত্তি করে ভাগ্যটা সিলেক্ট হয়। যেমন ধরো যে কেউ মনে করো আত্মহত্যা করে, অনেকে আছে আত্মহত্যা করে ধরো অল্প বয়সে, এখন তো অনেকে 15-16 বছর আত্মহত্যা করে, 20 বছর আত্মহত্যা করে না? এই যে আত্মহত্যা গুলো করে, এখন এই আত্মহত্যা তার ভাগ্যে লেখা ছিল তাই করেছে, তো ব্যাপারটা হিসাবে কি? তাহলে তো আল্লাহকে দোষারোপ করা হলো, আল্লাহ তার ভাগ্যে আত্মহত্যা লিখছে তাই সে আত্মহত্যা করছে, বলে যে যার মৃত্যু যেভাবে থাকে সেভাবে সিলেক্ট করা থাকে। ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা হলো যে আল্লাহর কাছে সবই বর্তমান। আল্লাহ যখন তাকে ধরো 80 বছরের হায়াত দিবে, তখন দেখছে যে এ তো 20 বছর বয়সে প্রেমে ছেঁকা খায় আত্মহত্যা করবে, যদিও হারাম কাজ, কিন্তু হলো সে ধর এটা করবে। আল্লাহ দেখছে, আল্লাহ তো পাপ করলে জোর করে বাধা দিবে না তো। তখন যদি তোকে তো আমি 80 বছরের হাত দেবো, কিন্তু তুই তো দেখছিস এই অকাম করবি, তখন আল্লাহ সিল মেরে দিল 20 বছর। কোথায় বলবি? আল্লাহ তো জানে সবই, হ্যাঁ, ওই জানার উপরে ভিত্তি করে। তো এই জন্য তোমাদের পড়াশোনার স্পিড, তবে হ্যাঁ কিছু আগাম কথা বলা যায়। যেমন তোমরা যদি আজকে কি নিয়োগ করো যে আমরা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার বেশি পড়বো, 12 থেকে 13 ঘন্টা পড়বো, তোমরা হচ্ছে এই ওয়াদা যদি আমার কাছে করতে পারো, তাহলে তোমরা 4জনই ডিএমসি তে চান্স পাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি এই ওয়াদা রাখতে পারো, তোমাদেরকে একবার আমি এগ্রিমেন্ট করে দেবো, চান্স না পেলে আমি তোমাদেরকে 1 কোটি টাকা পুরস্কার দেব। বুঝতে পারছো? তাহলে এখন তোমার তোমার কর্মের উপর ভিত্তি করে তুমি আমার এই কথাটা শুনবা কিনা। হ্যাঁ, তাহলে কিন্তু এর মধ্যে 2-4 দিন অসুখ বিসুখ থাকবে, সেটা ভিন্ন কথা। সুস্থ শরীরে আর কি, সুস্থ শরীরে পড়ো, তোমার তোমার চান্স না পায় আর কোনো উপায় নাই। ডিএমসির দরজা তোমার জন্য বলবে যে আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বুঝতে পারছো? তাহলে পড়াশোনাটাই হলো মেইন আর কি। হ্যাঁ, যত পড়াশোনা করবা তোমার ব্রেইন ক্যাপাসিটি বেড়ে যাবে, তত বেশি বাড়বে। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তো কোষ আবিষ্কারের ক্ষেত্রে রবার্ট হুক তো আসলে কোনো বৈজ্ঞানিক ছিলেন না, তিনি কিন্তু আসলে অ্যাকচুয়ালি কর্মচারী ছিল। তো সে হলো ইংল্যান্ডে একটা যে আর কি খুব জ্ঞানী মানুষ ছিল, তার একটা ল্যাবরেটরি ছিল, তার নাম ছিল মিলার। হ্যাঁ, এটা লাগবে না। তো সেই ল্যাবরেটরিতে তাকে কর্মচারী হিসেবে রাখছিল। তো কর্মচারী থাকা অবস্থায় একদিন ওর বস মিলান বলল, আগামী সপ্তাহে আহ, বিভিন্ন দেশ থেকে জ্ঞানীগুণী মানুষ আসবে, তো তুমি একটু ল্যাবরেটরিটা সুন্দর করে গোছগাছ করে রাখো। ওই রবার্ট হুককে বলছে। তো রবার্ট হুক বললো মানে গোছগাছ বলতে কেমন? তো বলছে যে শোনো, যেগুলো কেমিক্যাল আছে, কেমিক্যালের যে সিপি আছে, তখনকার দিনে কাঠের সিপি ছিল। কাঠের সিপি চিনো? কাঠের সিপি দেখেছো তখন? দেখো, হোমিওপ্যাথিকের ওষুধের দোকানও অনেক সময় এই যে ইয়ে দেখছে। তোমার নাম কি? রোকাইয়া। রোকাইয়া দেখছে ওই এটুকু শিশি থাকে, অনেক সময় কাঠের সিপিও থাকে। এখন অবশ্য প্লাস্টিকের বেশি, আগে বেশি থাকতো কাঠের সিপি। তো তখন অনেক সময় সবই কাঠের সিপি ছিল, কেমিক্যাল থাকতো, ওই কেমিক্যালে কাঠের সিপি বানায়, গাছের ডাল কেটে কেটে কাঠের সিপিটা আটকে রাখতো। তো তখন ওই বিজ্ঞানী মিলার বললো যে সেই গবেষণা করে কিন্তু কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। তো সে বললো যে যে কাঠের সিপিগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়ে নতুন গাছের ডাল দিয়ে সিপি বানায় লাগাবা, পুরাতনগুলো ফেলে দেবা। কারণ জ্ঞানীগুণী মানুষ বিভিন্ন দেশ থেকে আসবে, তো যদি দেখে যে এরকম, তাহলে আমাদের সম্পর্কে কি ধারণা করবে। তো বললো ঠিক আছে। তখন সে পুরাতনগুলো ফেলে দিচ্ছিল আর বিভিন্ন গাছের ডাল কেটে কেটে স্লাইড করতেছিল। তখন তার এটা মনে হলো যে ওই একটা পাত্রের মধ্যে ওই পুরাতন কাঠের সিপিগুলো রাখছে, তো তখন দেখছে যে ওটা একটু পানি যুক্ত ছিল, তো দেখছে যে ওগুলা ভাসছে। তখন তার মনে হলো কি ব্যাপার,
কাঠের ছিপি ভারী তো, কিন্তু এটা ভাসছে কেন? তখন তার ধারণা হলো নিশ্চয়ই এই কাঠের ছিপির মধ্যে ফাঁকা জায়গা আছে, এখানে বাতাস ঢুকে আছে, এই জন্য ভাসছে। তার মানে হলো, তখন চিন্তা করলো আচ্ছা এগুলো একটু কেটে খুব পাতলা স্লাইড করে দেখি তো, মাইক্রোস্কোপ তো আছে। ও কোনোদিনও দেখেনি, সেদিন সব হয়েছে। তখন সে নিজের অজান্তেই সে ব্লেড দিয়ে পাতলা করে স্লাইড করছে, করে এবার সে ওই মাইক্রোস্কোপ যেটা, তখন কিন্তু 30 গুণ বিবর্ধন কাজ ছিল, হ্যাঁ, তখনকার সময় আর কি। এটা অবশ্য আবুল হাসান স্যারের বই নাই, তবে এটা মনে রাখবা, আমি কিন্তু পড়ানোর সময় অন্য লেখকের ইনফরমেশন গুলো তোমাদেরকে দিয়ে দেবো। আবার যখন পরীক্ষা নেবো তখন কিন্তু অন্য বইয়ের ওগুলোও থাকবে, হ্যাঁ। তাহলে 30 গুণ, 30 গুণ মানে হচ্ছে, এটা বুঝছি না, লোকে আগে এটা একটু বুঝাই দেবো, তাই এটা অন্য ব্যাসে হয়েছিল 30 গুণ। 30 গুণ বিবর্ধন কাজ তখন আগে থেকে আবিষ্কার ছিল আর কি। তো তিনি এই 30 গুণ বিবর্ধন কাছে ওই স্লাইড গুলা দেখলেন, দেখে দেখছে যে এই স্লাইড গুলোর ভিতরে এরকম গোল গোল কিছু অংশ আছে, এরকম গোল গোল কিছু অংশ, গোটাটা জুড়ে ধরে গোল গোল অংশ, গোটাটা জুড়ে, এটা তিনি দেখলেন যে গোটাটাতে এরকম গোল গোল কিছু অংশ। তখন চিন্তা করলেন যে এই সবগুলাতে তখন যে নতুন গাছের ডাল ডাল কাটছিল ওগুলো আবার প্রসেস করলেন, করে ওগুলো দেখছি একই কাহিনী, ওগুলো তো ওরকম গোল 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 গোল, কোনটা ছোট কোনটা বড় এরকম দেখলেন। তখন তিনি অবাক হয়ে গেলেন, ভেবি তো সবগুলোতে এরকম গোল গোল ঘরের মতো, ছোট ছোট ঘরের মতো লাগছে যে। তখন ও আরো আগ্রহের কারণে আরো বেশি বেশি গাছের ডাল কাটে এবং 98টা গাছের ডাল সে সংগ্রহ করে। সবগুলাই কেটে দেখছে, সবগুলোতে সেম, তবে সবগুলোর সাইজ গোল না, কোনোটা চারকোনাচিও আছে, কোনোটা পঞ্চভুজ ষড়ভুজ এরকম আছে, তবে সবগুলাই হলো মানে এরকম ছোট ছোট ঘরের মতো, ছোট ছোট ঘরের মতো। এটা দেখে তিনি অবাক হলেন যে আরে এটা তো খুবই অদ্ভুত। তো তার মানে সকল উদ্ভিদ অসংখ্য ছোট ছোট ঘর দিয়ে গঠিত, ছোট ছোট ঘর দিয়ে বা কক্ষ দিয়ে গঠিত। তখন তিনি চিন্তা করলেন আমি যেটা পেলাম সেটা আমি লিখে রাখবো ছোট কোনো একটা পুস্তিকা বা বই। তখন তিনি একটা বই লিখলেন, মাইক্রোব্রাকিয়া, মাইক্রোব্রাকিয়া নামে একটা বই তিনি লিখলেন। মাইক্রো মানে ছোট, ব্রাকিয়া মানে দেখা, ছোট দেখা, বইয়ের নাম হলো ছোট দেখা, ছোট কিছু দেখা, এইভাবে নাম হলো মাইক্রোব্রাকিয়া। তাহলে তোমাদের এটা নোট করতে হবে যে তিনি 30 গুণ বিবর্ধন কাছে দেখছিলেন, আর হচ্ছে মাইক্রোগ্রাফিয়া, এটা অবশ্য আবুল হাসান স্যারের বইও আছে। তো এটা তিনি দেখলেন, তাহলে মাইক্রোগ্রাফিয়া লাগাতে হবে, আর রবার্ট হুকের 1665 সাল লাগাতে হবে। তবে 30 গুণ এটা নাই, তো তাই এটা একটু 30 গুণ বিবর্ধন কাজ, এটা বই বা খাতায় একটু লেখো। তাহলে এই বইটা, এই পুস্তিকাতে তিনি 98টা গাছ, সেই 98টা গাছগুলোর নাম কোন কোন গাছে তিনি দেখছিলেন সেগুলো তিনি লেখেন ওই পুস্তিকাতে। লিখে লিখে তখন চিন্তা করলেন এটা আমি এখন প্রকাশ করব না। চিন্তা করছে যে আমার বসকে বললে বস বলবে এটা আমি আবিষ্কার করেছি, তো চুপ করে থাকে, কিছু বলে না। এবার যখন ওই সম্মেলন হচ্ছে তখন তার পুস্তিকা, এখন সে বারবার বলতে যাচ্ছে, হাত তুলছে যে আমি কিছু বলতে চাই, মানে সবাই সবাইকে বলছে কেউ কি কিছু আবিষ্কার করছেন নতুন কিছু, এরকম আলোচনা হচ্ছে। তো উল্লেখযোগ্য কেউ কিছু বলতে পারছে না। তখন ওই যে কর্মচারী রবার্ট হুক, সে বারবার হাত তুলছে আমি বলতে চাই। তো ও যেহেতু কর্মচারী, তো ওর কথা কেউ দাম দিচ্ছে না, বুঝতে পারছো? যে মানে আসলে তো ডিগ্রি না থাকলে দাম দিবে না, এটাই স্বাভাবিক। এখন তুমি ধরো কোথাও যাচ্ছ রিক্সায় করে, এখন রিক্সাওয়ালা যদি বলে যে আমি আপনাকে বায়োলজি পড়াবো, তখন তুমি তো বলবা যে না আমি পড়বো না, তাই না? বা বায়োলজি বিষয়ে আপনাকে কিছু জ্ঞান দিব, তাহলে তো তুমি বাবা পাগল, এই তো পড়াশোনাই করেনি তাহলে, তাই না? স্বাভাবিক। তো এরকম একটা ব্যাপার। তখন হচ্ছে যে ও আর কি, ওর কথা কেউ গুরুত্ব দেয় না। শেষে বিদেশি যারা ছিল তারা বললো যে আচ্ছা আপনার ওই কর্মচারী কি এমন আবিষ্কার করলো, একটু শুনি আমরা, দেখি কি আবিষ্কার করছে। তখন ও এবার সে এই কথা বলতে শুরু করলো, তার বই দেখালো এবং বললো আমি এটা এটা করছি, এই সব কিছু। তখন অন্যরা বললো অদ্ভুত, সত্যি আপনি এটা দেখছেন? বলছে হ্যাঁ দেখছি। তো ওরাও আবার সাথে সাথে পরের দিনই তাদের নিজ নিজ দেশে ফিরে যায়, ওরাও গবেষণা করলো, করে দেখছে সত্যি প্রত্যেকটা উদ্ভিদ অসংখ্য ছোট ছোট ঘর দিয়ে গঠিত। আসলে ওই ঘরটাকেই বলা হয় আসলে কোষ বা সেল। কোষ মানেও কিন্তু আসলে ঘর বোঝায়, হ্যাঁ, বা সেল যদিও ল্যাটিন শব্দ ছিল,
সেলুলার। সেলুলার ল্যাটিন শব্দ, সেখান থেকে সেল কথাটা আসছে ইংরেজি শব্দ সেল, সেলুলার হলো ল্যাটিন শব্দ। আগে ইংরেজরা ল্যাটিন ভাষায় কথা বলতো, তখন একটু ভিন্ন ছিল। হ্যাঁ, এখনকার ইংরেজি হলো ল্যাটিনের রূপান্তরিত রূপ। হ্যাঁ, তো এখন হলো সেল। তো এইটা তার মানে হলো এটা দ্বারা বোঝায় কোষ, ঘর, ছোট ঘর, তারপর কক্ষ, প্রকোষ্ঠ, এত কিছু বোঝায় আসলে এই কোষ দ্বারা। হ্যাঁ, কোষ আসলে কি? একটা ছোট্ট ঘর, কক্ষ, প্রকোষ্ঠ বা চেম্বার, এটাই হলো কোষ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মাইক্রোবায়োলজিতে লিখলেন, এর পরের পৃষ্ঠায় যাও। এর পরের পৃষ্ঠায় শুধু একজন বৈজ্ঞানিকের নামই লাগবে। হ্যাঁ, আমি যেগুলো দাগা দেবো এর বাইরে মুখস্থ করতে হবে না, অ্যাডমিশন বা পরীক্ষা কোথাও আসবে না আমার দাগানোর বাইরে থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আরেকজন বৈজ্ঞানিকের নাম মনে রাখবো। এখানকার কিছু জিনিস অন্য জায়গায় আছে, তাই এখান থেকে শুধু আরেকজন বৈজ্ঞানিকের নাম লাগবে, সেটা হলো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক নামটা শুনে মনে হচ্ছে যে যেহেতু ভ্যান লিউয়েনহুক, তার মানে ভ্যান ট্যান চালায় হতো নাকি? ভ্যান লিউয়েনহুক মানে ভ্যান চালায়। ওদের ভাষায় ভ্যান মানে অন্য কিছু, তাই না? আমাদের ভাষায় ভ্যান মানে তো হলো যে, চিনো কিনা ভ্যান, চিনো? হ্যাঁ, ওই ভ্যান, ভ্যান চালক। তো এই লিউয়েনহুক তিনি কিন্তু আসলে ওই রবার্ট হুক বংশেরই সম্পর্কে আসলে তিনি হলো যে ভাতিজা হয়। তো সে তখন হচ্ছে যে চিন্তা করলো যে আমার ফুপা ছিল, তো আমার ফুপা তো এটা আবিষ্কার করছে, তো আমি একটু দেখি তো যে ওই ঘরের মধ্যে কি কোনো ফার্নিচার আছে। এটা তার মনে হলো, ঘর তো দেখছিল, ঘরের মধ্যে কি কিছুই নাই, তার এটা ইয়ে হলো। তখন সে নিজেই, তিনি একজন চশমা বিক্রেতা ছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা অন্য বইয়ে আছে। ওই লিউয়েনহুক ছিলেন একজন চশমা বিক্রেতা। লিউয়েনহুক ছিলেন একজন চশমা বিক্রেতা। লিউয়েনহুক ছিলেন একজন চশমা বিক্রেতা, এটা মনে রাখতে হবে। তিনি নিজেই 270 গুণ বিবর্ধন কাজ আবিষ্কার করেন। 70 গুণ বিবর্ধন কাজ আবিষ্কার করেন। 70 গুণ বিবর্ধন কাজ আবিষ্কার করেন। বুঝতে পারছো? 70 গুণ বড় দেখায় এরকম আর কি। হ্যাঁ, এটা আবিষ্কার করেন। তাহলে এটা একটু লিখতে হবে। তিনি চশমা বিক্রেতা ছিলেন, তিনি 270 গুণ বিবর্ধন কাজ আবিষ্কার করেন, এবং ওই 270 গুণ বিবর্ধন কাজ আবিষ্কার করার পর তিনি হচ্ছে সেইখানে তিনি দেখছেন, সেখানে তিনি দেখেন যে আসলে তিনি যে রবার্ট হুক যে ঘরগুলো দেখছিল, সেই ঘরগুলো অনেক বড় বড় দেখতে পেলেন, যেহেতু অনেক বিবর্ধন কাজ, 70 গুণ বিবর্ধন কাজ। কিন্তু ওর মধ্যে তার মনে হলো যে সেখানে বিভিন্ন কিছু একটা আছে, এরকম মনে হচ্ছিল তার ভিতরে কিছু কিছু একটা অঙ্গাণুর মতো, ছোট ছোট অঙ্গাণুর মতো কিছু আছে, এটা তার মনে হচ্ছিল। 270 গুণ বিবর্ধন মানে কাছে দেখলেন। 270 গুণ করার কারণে কি হলো, রবার্ট হুক শুধু ঘর দেখছিল না, আর ইনি কি দেখেন যে ঘরের মধ্যে, মনে করো ফার্নিচার, ব্যাপারটা এরকম, ঘরের মধ্যে কিছু একটা আছে, এটা তার মনে হচ্ছিল। তবে তার এটা মনে হচ্ছিল যে এই ঘরের মধ্যে যেগুলো আছে সেগুলো সজীব বস্তু, মানে ক্রিয়া বিক্রিয়া ঘটছে, এটা তার মনে হচ্ছিল। সেই জন্য বলা হয় লিউয়েনহুক যে কোষ প্রাচীরের ভিতরে সজীব বস্তু আবিষ্কার করেন। আসলে পরবর্তীতে ওই সব সজীব বস্তুগুলোকে আমরা কোষীয় অঙ্গাণু বলি। তার মানে লিউয়েনহুক, না এটা তো লিউয়েনহুক, আগে ছিল রবার্ট হুক শুধু যেটা দেখছিল সেটা আসলে কোষ প্রাচীরই দেখছিল, মানে ভিতরে তো কিছু দেখেনি। আর তিনি কোষ প্রাচীর ছাড়াও ভিতরে বিভিন্ন সজীব অঙ্গাণু দেখতে পান। নাম টাম করেননি, খালি মনে হয়েছে যে সজীব অঙ্গাণু মানে কি, যার মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে, সেটাকে সজীব বলা হয়, তাই না? তাহলে এইটুকু আমাদের লাগবে। যে এখন কথা হলো যে রবার্ট হুক ব্যাপারে 3টা কথা মনে রাখতে হবে। রবার্ট হুকের ব্যাপারে 3টা বিষয় মনে রাখতে হবে। রবার্ট হুকের 3টা বিষয় মনে রাখবা। একটা হলো, রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করতেন বা কোষ প্রাচীর আবিষ্কার করতেন। আর একটা হলো
তিনটারই জন্ম হলো রবার্ট হুক। এটা একটু মনে রাখতে হবে, তিনটারই জন্ম রবার্ট হুক। বুঝতে পারছো? আজকে যেটুকু হবে আর আগামী দিন যেটুকু হবে তার উপরে পরীক্ষা থাকবে হচ্ছে আজকে কি বার? শনি তো, তার মানে হচ্ছে বুধবারে পরীক্ষা থাকবে। বুধবারে হচ্ছে যেটুকু হবে তার এটুকুর উপর পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কমপ্লিট হলো যে রবার্ট হুক হচ্ছে কোষ প্রাচীর, কোষবিদ্যাটা আবিষ্কার করেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে আরেকটা বিষয় আমরা জানবো, এখানে কোষের কতগুলো সংজ্ঞা আছে। কোষের কতগুলো সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে যে বেশ কয়েকজন বৈজ্ঞানিকের নাম আছে, এই নাম সহ আসছিল জেন ব্রাচেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19 সালে আসছিল, যে এভাবে আসছিল যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, কথাটি কোন বিজ্ঞানী বলেছেন? ব্রাচেট পাইছো? তাহলে এই ব্রাচেট হচ্ছে যে তিনি হচ্ছে এই কথা বলেন, এটা আসছিল। এবং হচ্ছে মনে রাখতে হবে এটা এমসিকিউর জন্য বরিশাল বোর্ডেও 22 সালে আসছিল এমসিকিউর জন্য, তার মানে এটা ইম্পর্টেন্স। এরপরে লাস্টেরটা মনে রাখতে হবে ডি রবার্টিস, তার মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। অনেক সময় কোষ কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে, তখন এটা লাগবে। হ্যাঁ, এরপরে দেখো প্রথম প্যারা থেকে কোনো কিছু আসার নাই। দ্বিতীয় নম্বর প্যারা, এখানে 4টা শব্দ মনে রাখতে হবে। 4টা শব্দ বলতে প্রথমে দেখো দুইজন বৈজ্ঞানিকের নাম আসে না, আলেকজান্ডার অপারিন আর হেলডেন বলেন আদিকালে বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং পানি ছিল, মুক্ত অক্সিজেন ছিল না। এখানে আমাদের মনে রাখতে হবে কোষ আবিষ্কারের আগে আদিকালে কি ধরনের গ্যাস ছিল? তাহলে 4 ধরনের গ্যাস। 4 ধরনের গ্যাস মনে রাখার জন্য এই ছন্দটা ব্যবহার করতে পারো, তাহলে মনে থাকবে। সেটা হলো মিয়া হাওয়া। তো মিতে মিথেন হয়, আতে অ্যামোনিয়া, আর হাতে কি? হাইড্রোজেন, পাতে পানি। মুক্ত অক্সিজেন ছিল না, ওতে হলো মুক্ত অক্সিজেন ছিল না। যখন কোষ আবিষ্কার হয়নি তখন এই গ্যাসগুলো ছিল। এই গ্যাসগুলোর উপরে বজ্রপাত হয়, এটা বৈজ্ঞানিকদের ধারণা। এই গ্যাসগুলোর উপরে বজ্রপাত হয়, তখন লাইটেনিং হয় বা সংঘর্ষ হয় বা বজ্রপাত হয়। তো বজ্রপাত হলে তখন হচ্ছে এই জিনিসগুলো একীভূত হয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অ্যামিনো অ্যাসিড তৈরি করে। হ্যাঁ, পরবর্তীতে অ্যামিনো অ্যাসিড রূপান্তরিত হয়ে আরএনএ তৈরি করে। পরবর্তীতে আরএনএ থেকে ডিএনএ হয়। এটা ধারণা। পরবর্তীতে সমুদ্রের পানিতে লবণাক্ত উপাদান বিভিন্ন কিছু দিয়ে ডিএনএর বাইরে মনে করো যে কি হয়ে যায়, একটা আবরণ তৈরি হয়ে যায়, দিয়ে একটা কোষ হয়ে যায় বলে ধারণা বৈজ্ঞানিকদের। হ্যাঁ, তখন পর্যন্ত তো আসলে বোঝানো যায়নি। তো এই কারণে হচ্ছে যে তবে এটা পরীক্ষা করছে বৈজ্ঞানিকরা, এই 4টা গ্যাসকে টেস্ট টিউবে দিয়ে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালালে দেখা যায় যে এগুলো একীভূত হয়ে অ্যামিনো অ্যাসিড হচ্ছে। তো এই কারণে এটুকু ধারণা হয়েছে। কিন্তু অ্যামিনো অ্যাসিড থেকে কোন এনজাইমের প্রভাবে আরএনএ হলো, আরএনএ থেকে আবার ডিএনএ হলো, হ্যাঁ, এটা আসলে ওরকম কোনো বর্তমানে প্রমাণিত কোনো বিষয় নাই, এটা ধারণা। যেমন ধরো প্রথমে এককোষী জীব হয়েছিল। হ্যাঁ, এককোষী জীবগুলোর এরকম মনে হলো যে আমরা এককোষী জীবগুলো সবাই একীভূত হয়ে বহুকোষী জীব তৈরি করি। এককোষী জীবদের এরকম মনে হয়েছে, তখন এককোষী জীবরা যারা এরকম চেয়েছে তারা একসাথে একীভূত হয়ে বহুকোষী জীব হলো। এখন এটা ধারণা, কিন্তু আসলে বাস্তবতা হলো যে
এককোষী জীবদের এরকম ইচ্ছা কোথা থেকে হলো? ওদের তো মস্তিষ্কই নাই, তাই না? ব্রেন নাই, ওদের এরকম ইচ্ছা হলো এবং যখন একজনের হয়েছে তখন একই সময় অন্যদেরও হলো কিভাবে? এরকম কিছু বিষয়ের উত্তর কিন্তু বৈজ্ঞানিকদের জানা নাই। হ্যাঁ, এটা ধারণা যে এককোষী জীব বলে একীভূত হওয়ার ইচ্ছা পোষণ করলো, তখন একসাথে একীভূত হলো। বুঝতে পেরেছো? তাহলে এইটুকু পর্যন্ত আমরা জাস্ট জেনে রাখবো। মূলত এমসিকিউর জন্য এই চারটা লাগবে, এগুলো লাগবে না, কিন্তু জেনে রাখা ভালো যে এইভাবে এটা ধারাবাহিক ক্রম এইভাবে বসেছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে এরপরে আর নাই, এখানে একটা কথা, একটা শব্দ খালি বোঝার আছে যে 4 নম্বর পয়েন্ট, বাকিগুলো তোমরা বুঝবা যে ফসফোলিপিড বাইলেয়ার মানে ডিএনএ হয়ে গেল, তারপর ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হলো। ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হলো জিনিসটা কি? ফসফোলিপিড বাইলেয়ার জিনিসটা কি সেটা দেখো। ফসফোলিপিড বাইলেয়ার অর্থাৎ এই ডিএনএর বাইরে এই যে আবরণটা হয়েছে, এই আবরণটা আসলে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। তো এই জিনিসটা আসলে কি ফসফোলিপিড বাইলেয়ার? তো প্রথম কথা দেখো, ফসফোলিপিড বাইলেয়ার, এখানে কিন্তু আমরা যদি শব্দ ভাঙি তাহলে ফসফো মানে ফসফরিক অ্যাসিড, ফসফো মানে ফসফরিক অ্যাসিড, ফসফো মানে ফসফরিক অ্যাসিড। আর এই যে লিপিড, লিপিড মানে তেল বা চর্বি, কিন্তু লিপিড গঠিত হয় দুটো জিনিস দিয়ে, একটা হলো গ্লিসারল, একটা হলো গ্লিসারল, আরেকটা হলো যৌগ ফ্যাটি অ্যাসিড, যৌগ ফ্যাটি অ্যাসিড। এই দুটো একীভূত হয়ে লিপিড তৈরি করে, এই দুটো একীভূত হয়ে লিপিড তৈরি করে। বাইলেয়ার কথাটা মানে বাই মানে তো দুই, আর লেয়ার মানে স্তর, দুই স্তর। বাইলেয়ার মানে দুই স্তর। এখন দেখো আমরা এটা একটু বুঝবো। সেটা লিখে নাও। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা বলো তো, লিপিডে, লিপিড বা তেল বা চর্বি, এটাকে লিপিড বলি আমরা, বা স্নেহ জাতীয় পদার্থ বলি, তাই না? তো আসলে এই লিপিডের দুইটা জিনিস দিয়ে লিপিড তৈরি হয়, একটা গ্লিসারল আর একটা ফ্যাটি অ্যাসিড। তো বলো তো, গ্লিসারল, এই জিনিসটার নাম গ্লিসারল কেন হলো? গ্লিসারল, এই জিনিসটার নাম গ্লিসারল কেন হয়েছে? তারপরে আবার ফ্যাটি অ্যাসিড তো আছে। গ্লিসারল, গ্লিসারল কথাটা কিন্তু আমরা যে গ্লিসারিন ব্যবহার করি না, শীতকালে ব্যবহার করা হয়, সাধারণত ঠোঁট ফেটে গেলে তখন গ্লিসারিন দিতে হয়, দিলে তখন ঠোঁট ফাটা কিন্তু ইয়ে হয়, তাই একটু কমে যায়। তো তখন দেখবা গ্লিসারিন যখন তুমি ঠোঁটে দিবা, তখন দেখবা একটু জিভায় তো লাগেই, ঠোঁটে দিলে একটু মুখে চলে যায় না, মিষ্টি মিষ্টি লাগে না, লাগে কিনা? তো ওই জন্য এই গ্লিসারল নাম হয়েছে, কারণ গ্লিসারল কথাটা আসছে গ্লাইকোজ থেকে। গ্লাইকোজ, গ্লাইকোজ মানে কি? মিষ্টি। যেহেতু এটা মিষ্টি মিষ্টি লাগে, তাই এর নাম কি? গ্লিসারল। অল, অল মানে অ্যালকোহল আছে এর সাথে, গ্লিসারলের সাথে অ্যালকোহল আছে। হ্যাঁ, তাহলে গ্লাইকোজ যোগ অ্যালকোহল, গ্লাইকোজ যোগ অ্যালকোহল, এই দুটো দিয়ে আসলে কিন্তু গ্লিসারিন, বাণিজ্যিক নাম হলো গ্লিসারিন, বাণিজ্যিক নাম গ্লিসারিন, কিন্তু আসল নাম গ্লিসারল। বাণিজ্যিক নাম গ্লিসারিন, বাণিজ্যিক নাম গ্লিসারিন, আসল নাম, আসল নাম গ্লিসারল। যেমন ধরো যে ডাক্তার বলি আমরা, তাই না? তো ডাক্তার তো মা বাবা দেয়া নাম না, তাই না? এটা তার উপাধি, আসল নাম তো অন্য আছে, সবারই আছে। ডাক্তার আমরা কমন বলি ডাক্তার, ঠিক কিনা? যে ডাক্তার বলা হয় আর কি। তো সেটা এখন যে ডাক্তারই হোক, মানে হোমিওপ্যাথিক ডাক্তার আছে, অ্যালোপ্যাথিক ডাক্তার আছে, তো সবাইকে কিন্তু আমরা হচ্ছে ডাক্তার সাহেব বা ডাক্তার বলা হয়, ঠিক কিনা? তো ওই যে বাটনের একটা ডাক্তার আছে, তো
মোটামুটি বয়স হয়ে গেছে কিন্তু ভালো চিকিৎসা করে। তো একবার দেখি যে ওখানে আমার মা ওখানে চিকিৎসা করাতে নিয়ে যায়, মানে ওষুধ নিতে যায়। তো একটা রুগী আসে, তিনজন বসে আছে, এখন আর বুঝতে পারছে না কে ডাক্তার। ডাক্তার কে এটা বুঝতে পারছে না। তো এখন বলছে ডাক্তার কে, বলছে যে আপনি কি ডাক্তার? তো ডাক্তার বললে হয় যে হ্যাঁ আমি ডাক্তার। উত্তর বলছে কি, লোকে তাই বলে, মানে ও যে ডাক্তার সেটা লোকে বলে, ও জানে না, লোকে তাই বলে। আচ্ছা, তাহলে এটা হলো গ্লিসারল গেল। তাহলে গ্লিসারলের বাণিজ্যিক নাম, মানে বিক্রির ক্ষেত্রে গ্লিসারিন বলি আমরা। হ্যাঁ, আচ্ছা এখন দেখো ফ্যাটি অ্যাসিড নামকরণ কেন হলো। ফ্যাট মানেও কিন্তু তেল বা চর্বি বোঝায়। তাহলে তেল আর চর্বিতে থাকা যে অ্যাসিড তার নাম ফ্যাটি অ্যাসিড। তেল চর্বিতে থাকা অ্যাসিডকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। এই দুইটা, হ্যাঁ, এই দুইটা দিয়ে তৈরি হয় হলো কি, যে লিপিড বা তেল বা চর্বি। এখন এটা কিভাবে থাকে? এটা কিন্তু এইভাবে থাকে যে এটা হলো ফসফেট মূলক, ফসফেট মূলক, তার সাথে এরকম ভাবে থাকে, এভাবে অসংখ্য থাকে আর কি। আবার নিচের দিকে এরকম। তাহলে দেখো এই যে মাথাটা, এটাই হলো ফসফরিক অ্যাসিড, যেটা যুক্ত হয়ে গেলে ফসফেট মূলক হয়ে যায়। এটা হলো ফসফেট, ফসফেট মূলক, ফসফেট মূলক। আচ্ছা, আর এইটার নাম কি? এটা তো লেখা হয়েছে সবার, এটা লেখা হয়েছে না? এটা লেখা হয়েছে, এটুকু মুছে দিই। আচ্ছা, এখন কথা, আর এই যে কালো এই যে এটা যেটা, এটার নাম কি জানো? এটার নাম কিন্তু গ্লিসারল। এটার নাম হলো গ্লিসারল। এটা হলো গ্লিসারল। আর এইটাই কিন্তু ফ্যাটি অ্যাসিড। এটা হলো ফ্যাটি অ্যাসিড। এটা কি ফ্যাটি অ্যাসিড। তাহলে দুই স্তর, এটা বলছে না ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এটা ফসফরিক অ্যাসিড যেটা যুক্ত হয়ে গেলে এর নাম ফসফেট মূলক। তাহলে এটা হলো ফসফোলিপিড, গোটাটা কি ফসফোলিপিড। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড লিপিড, আর এটা হলো ফসফেট মূলক। তাহলে এটা হলো ফসফোলিপিড। এখানেও কি ফসফোলিপিড, ফসফোলিপিড। তাহলে দুই স্তর, বাইলেয়ার মানে কি দুই, তাহলে দুই স্তর ফসফোলিপিড, দুই স্তর ফসফোলিপিড। তো ব্যাপারটা হলো এই যে কোষ ঝিল্লি যেটা হয়, হ্যাঁ ধরো এটা হলো কোষ ঝিল্লি হয়েছে, কোষ ঝিল্লিতেই কিন্তু এরকম, আমি এটা মুছে দিই, এই যে কোষ ঝিল্লিতে এরকম ভাবে থাকে আর কি, দুই স্তরে। কোষ ঝিল্লি আসলে মূলত এইভাবে থাকে, বলছি কোষ ঝিল্লি মূলত এইভাবে থাকে, কোষ ঝিল্লি মূলত এইভাবেই থাকে। এই যে কোষ ঝিল্লি এইভাবে থাকে। তাহলে কোষ ঝিল্লি মূলত এইভাবেই থাকে। এটাকে যদি জুম করি তাহলে আমি দেখবো এরকম। তাহলে এই কোষ ঝিল্লি দেখতে এরকম হয়, দুই স্তর ফসফোলিপিড, দুই স্তর ফসফোলিপিডে কোষ ঝিল্লি গঠিত। তাহলে এই ডিএনএ ভিতরে আছে, বাইরে এরকম সমুদ্রের বিভিন্ন উপাদান দিয়ে ওটা তৈরি হয়েছে বলে ধারণা, সমুদ্রের বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়েছে বলে এটা ধারণা। বুঝতে পেরেছো? সমুদ্রের বিভিন্ন উপাদান দিয়ে এটা তৈরি, এটাই হলো ব্যাপার। ঠিক আছে, এটা হলো ফসফোলিপিডের কথা। আগামীতে আমরা জেনেটিক কোডন, জেনেটিক কোডন নিয়ে শিখবো, তারপরে এন্ডোসিম্বায়োসিস নিয়ে শিখবো, তারপরে আমরা শিখবো যে আদিকোষ প্রকৃতি কোষের পার্থক্য নিয়ে কিছু কথা, তারপরেই পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষাতে যে আর কি ফার্স্ট হবে তার জন্য পুরস্কার থাকবে। ঠিক আছে, হতে পারে হচ্ছে যে টি শার্টও পুরস্কার হয়ে যেতে পারে, আবার কলম টলমও পুরস্কার হতে পারে যদি বেশি ভালো হয় তাহলে। ঠিক আছে, আর নাহলে কলম টলম। হ্যাঁ, আজকে পড়লাম আমরা ফসফোলিপিড বাইলেয়ার পর্যন্ত। আগামী দিন আমরা জেনেটিক কোডন, তারপরে হচ্ছে এন্ডোসিম্বায়োসিস, তারপরে আদিকোষ প্রকৃতি কোষের পার্থক্য, এটুকু পর্যন্ত। আদিকোষ প্রকৃতি কোষ, এই যে এর পরের দিন এটুকু পর্যন্ত হবে আদিকোষ প্রকৃতি কোষ। পাইছো আদিকোষ প্রকৃতি কোষ? ও আজকে আজকে আমরা পড়লাম যে এই যে আগামী দিন এই যে, ঠিক আছে, আর আজকে এই পর্যন্তই রাখলাম।